কিন্তু চাকরিটা তো উঠেই গেল। কোনো চাকরির পরীক্ষা দিয়েছিলেন আগে? হ্যাঁ দিয়েছিলাম, অনেকেই পরীক্ষা দিয়েছিলাম, উপরন্তু এখন আর চেষ্টা করি না, অনেকে দিয়ে ব্যর্থ হয়ে গেছি, সেই জন্যই আর করি না। এখন জিও টিচার হিসেবে টিউশন পড়াই। চাকরিটা তো উঠেই গেল, বেকারদের এখন এই বক্তব্য। তো এখন ওই বেকার ভাতা যুবসাথী হচ্ছে, যাই একটা ফর্ম ফিল আপ করে আসি, যা মাসে মাসে আসে। আর আমি এটাও দেখছি অনেকের মধ্যে এই ভাবনাও আছে যে টাকা পাই বা না পাই বা কতটা পাই তার থেকেও আমরা যে বেকার, তো সেটার একটা নথিভুক্ত করে আসি যখন এই প্রকল্প চালু হচ্ছে, সরকারও বুঝুক যে কত বেকার এই রাজ্যে। এই ভাবনা নিয়েও আমি দেখছি অনেকে ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন। কী সব লাগছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, তারপরে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের মানে পাসবইয়ের জেরক্স না কি সব লাগছে আর কি। তো যাই হোক, আজকে থেকে তো শুরু হয়েছে, প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক এই ক্যাম্প করা হচ্ছে। বাজেট যখন পেশ করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী বলতে যিনি বাজেট পেশ করেছিলেন তিনি বলেছিলেন যে এপ্রিল না আগস্ট মাস থেকে দেওয়া হবে ঘোষণা, এখন আগস্ট মাস থেকে। তারপরে হঠাৎ করে নবান্নে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী এপ্রিল টেনে আনলেন এবং বললেন যে ক্যাম্প করব প্রত্যেকটা বিধানসভাতে। তো এখানেই পরিষ্কার হয়ে যায় যে কেন উনি এই ক্যাম্পটা করছেন আর কেনই বা এগিয়ে আনলেন। ওনাদের যে বাজেট পেশ হয়েছিল সেখানে চাকরির কোনো ছিল না, কোনো বিষয় ছিল না। যুব সমাজ খুব ক্ষুব্ধ হয়ে উঠেছিল যে একই বাজেট, ভাতার বাজেট, তো চাকরি বাকরির সংস্থান কোথায়? তো এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল। জানি না ওনারাও সেটা ফিল করেছেন কিনা, হয়তো সেই জন্যেই যা ওই দেব তো বেকার ভাতা, যদি সেটাকে একটু এগিয়ে আনা যায়, ভোটের আগে থেকে যদি শুরু করা যায় এবং ওই ক্যাম্প করলে সেখানে লম্বা লাইন পড়লে সেটাও দেখাতে পারবো কতটা আস্থা রাখছে যুব সম্প্রদায়। এই ভাবনা থেকে হয়তো এটাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে। তো আমি জানি না যারা ফর্ম ফিল আপ করতে আসছেন তারা সত্যিই কতটা আস্থা রেখে আসছেন, সরকারের প্রতি আস্থা রেখে, আর কতটা ওই মানসিকতা যেটা আমি বলছিলাম। তো যাই হোক দর্শক, আজকে থেকে শুরু হয়েছে এবং চলবে 26 তারিখ পর্যন্ত। এর মধ্যে সব আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। দেখুন, এটা কিন্তু অনলাইনেও করা যেত, সেটা না করে ক্যাম্প করা হচ্ছে, দেখনদারি, বুঝতে পারছেন তো? তবে আমি আবারও বলছি, দেখনদারি করছেন বটে, কিন্তু অন্য দেখানো চলে আসবে। এই দেখনদারি করতে গিয়ে এটাও দেখানো যাবে বা প্রকাশ্যে চলে আসবে যে রাজ্যের কত বেকার। আজকে প্রথম দিন, লাইনটা হয়তো একটু কম আছে, এরপর দেখবেন লাইনটা হয়তো বাড়বে এবং সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে যে এই রাজ্যে কত বেকার। মুখ্যমন্ত্রী বলছেন না, বেকারত্ব কমিয়ে দিয়েছি, কত 45%। কেন্দ্রের কোথা থেকে পেয়েছেন কি জানি ওই কেন্দ্রের কোথা থেকে নাকি উনি বলছেন কেন্দ্রের হিসেবে 45% বেকারত্ব কমে গেছে। আমরা বলছি কোথা থেকে পেয়েছেন, কেন্দ্রের কোন সূত্রে, কোন জায়গা থেকে? জায়গাটা দেখান তো দেখি, যেখানে বলা আছে এই বাংলার 45% বেকারত্ব কমে গেছে। সেরকম সূত্রের কোনো খবর নেই, শুধু বলছে কেন্দ্রীয়, কেন্দ্রের উপরে ঘাড়েতে রেখে দিয়ে ওনাদের এই তথ্যের অথেন্টিক ব্যাপারটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। কিন্তু আমরা কোথাও মনে করি যে সব ফেক, সব ভুয়ো, জাস্ট একটা ভাঁওতা। তো যাই হোক দর্শক, এখন চলছে আজকে থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। কিন্তু সবাই কি সত্যিই ফর্ম ফিল আপ করবেন? অনেকে করবেন, কিন্তু সবাই কি করবেন? আমি আর একটা কথা বলবো, ধরুন যারা বেকার তো আছেনই, কিন্তু অনেকে তো আবার চাকরি পেয়েও বেকার হয়েছেন না, এই চোরেদের পাল্লায় পড়ে। এসএসসির দেখলেন শিক্ষক শিক্ষিকা, তারা তবুও কন্টিনিউ করছেন, কিন্তু গ্রুপ সির যারা, তাদের তো চাকরি কন্টিনিউ করার কোনো স্কোপই ছিল না। তারা গ্রুপ সি, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে তারা সেই সিম্প্যাথি বা প্রয়োজনীয়তা যে বিষয়টা, সেটা তারা এস্টাবলিশ করতে পারেননি সুপ্রিম কোর্টে, বা সুপ্রিম কোর্টে সেটা করেনি। তারা এখন তো বেকার, চাকরিচ্যুত হয়েছেন গ্রুপ সির যারা ছিলেন ওই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেই, কিন্তু তারা বেকারই রয়েছেন। তাদের আবার নতুন করে পরীক্ষা হবে। তো পরীক্ষা হওয়ার পর কি হবে, আদৌ চাকরি ফিরে আসবে কিনা সেটা প্রশ্নের, কিন্তু এখন তো তারা বেকার।
তারা কি করবেন? তাহলে কি তারাও এবার ওই এখন পরীক্ষা সামনে আছে বটে, কিন্তু এখন যেহেতু ফর্ম ফিল আপ করা হচ্ছে, তাহলে কি এই বেকার ভাতা, যুবসাথী, তাহলে কি এরও কি লাইনে ওনারা দাঁড়াতে শুরু করবেন? চাকরি পেয়েও আজকে বেকার, ফলে বেকার ভাতার লাইনে তারাও কি দাঁড়াতে শুরু করবেন? সবার সঙ্গে কথা বলা তো সম্ভব না, তবে আমি একজনের সঙ্গে কথা বলবো, আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি। মাধবী হালদার, কলকাতার কেষ্টপুর এলাকাতে বাড়ি, গ্রুপ সি ক্যান্ডিডেট, আবারও পরীক্ষায় হয়তো বসবেন। মাধবীদি, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। নিশ্চয়ই আপনি খবর পেয়েছেন যে আজকে থেকে বেকার ভাতার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যুবসাথী, আপনারা তো এখন বেকার, হয়তো পরীক্ষাতে বসবেন, কিন্তু আপনারা এখন বেকার। আমি জানি না, যেহেতু আপনি চাকরি করছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিনা, কারণ লক্ষ্মীর ভাণ্ডার পেলে আবার এখানে ফর্ম ফিল আপ করা যাবে না। তো আপনার এখন স্ট্যাটাস কি? আপনি কি করবেন, কী ভাবছেন? আমাদের এখন স্টেটাস হচ্ছে আমরা যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী, কিন্তু আমরা চাকরিহারা হলেও কিন্তু আমরা এই যুব সাথী বা লক্ষ্মীর ভাণ্ডার আপনি যাই বলুন না কেন, আমরা এটা নেওয়ার পক্ষপাতী নই। আমরা এটা নিতে অস্বীকার করি, কারণ আমরা যোগ্য ছিলাম, যোগ্যতার ভিত্তিতে আমরা চাকরি পেয়েছিলাম। আমরা আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছি, আমরা লড়াই করব, চাকরি না পেলে আবার অন্য কিছু ভাববো, কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা করা কোনো ভাতা নিতে আমরা আগ্রহী নই। এটা আমার ব্যক্তিগত প্রতিবাদ, আমি এটা নিতে আগ্রহী নই। আমি যদি না খেয়ে মরেও যাই, তাহলেও আমি লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী আপনি যাই বলুন, এই ধরনের কোনো ভাতায় আগ্রহী নই। আমি আপনাকে কুর্নিশ জানাবো যে আপনি এই যে কথাগুলো বলেছেন, অনেকে নিচ্ছেন, যারা নিচ্ছেন তাদের জন্য আমি কিছু বলতে চাই না, কিন্তু আপনি যে প্রতিবাদ স্বরূপ এই কথাটা বললেন, এটাই তো ঠিক। একজন সুস্থ মানুষকে একটা সরকার চাকরির বাইরে মানে ভাতা দেবে, এটা কখনো সরকারের পলিসি হতে পারে না। সরকার সাহায্য করা উচিত যারা অসুস্থ, যারা পারেন না, অপারক তাদেরকে। কিন্তু এখানে সস্তার একটা পলিটিক্স করতে গিয়ে সকলকে পাইয়ে দেওয়ার এই যে এটা, কিন্তু আসল জায়গাতে তারা দেখছে না যে যোগ্যতা নিরিখে চাকরি পাওয়ানো, সেটা দেখছে না। জাস্ট একটা সস্তার পলিটিক্স করে ঘরে বসিয়ে টাকা দেব, আর সেই টাকার মানে একটা বড় অংশের টাকা নয়ছয় করব। এর একটা প্রতিবাদ স্বরূপ আপনি যেটা বলছেন, সত্যি আজকের দিনে এই ধরনের বক্তব্য রাখার লোকও পাওয়া কিন্তু খুব মুশকিল, আপনি যেটা বলছেন। কিন্তু এটাও তো ঠিক, আপনি চাকরি করছিলেন, একভাবে লাইফটা শুরু হয়েছিল, হঠাৎ করে চাকরি অফ হয়ে গেল, বেতন অফ হয়ে গেল, লাইফস্টাইল হয়তো অনেকটাই পরিবর্তন ঘটে গেল, মানে কয়েক মাস ধরে আপনারা বেতন পাচ্ছেন না। আবার যে চাকরিতে পরীক্ষাতে বসবেন বটে, হ্যাঁ, কত? 10 মাস। চাকরি পরীক্ষায় ফের বসবেন বটে, কিন্তু যদি চাকরি না হয় কি করে চলবে? আপনি বলছেন যে না খেয়ে মারা গেলেও কিন্তু তবু পরিবার নিয়ে তো একটা ভাবনা, নিজের একটা টার্গেট ছিল। এটা অদ্ভুত, মানে আমরা ভাবি আর কি আপনাদের কথা। কি হবে তাহলে? আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি পরীক্ষার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা যারা পাবো আর যারা পাবো না, যারা পেলাম ঠিক আছে তাদের অসুবিধে নেই, চলে যাবে, কিন্তু যারা পেলো না তাদের জন্য সরকার কি ভাবছে? অপরপক্ষে এটাও ভাবতে হবে যে যারা আমরা যোগ্য হয়েও চাকরি হারালাম, সরকার যখন আমাদের কথা ভাবেনি, তবে যারা পাবে না তাদের কথা সরকার কি ভাববে? এটা সবচেয়ে বড় আমাদের কাছে প্রশ্ন। যোগ্য হওয়া সত্ত্বেও সরকার 10 মাসে আমাদের কথা ভাবেনি, তাহলে যদি চাকরি যারা না পাবে তাদের কথা সরকার ভাববে না, এটাই আসল কথা। ওই যে ভেবেছে তো যুবসাথী মাসে 1,500। না দেখুন, এখন আমাদের 1 টাকাও ইনকাম নেই, সেখানে মাসে 1,500টা আমাদের কাছে অনেক। যাদের বাড়িতে বা ছোট ছোট শিশু রয়েছে, বৃদ্ধ বাবা মা রয়েছে, বাড়ির লোনের চাপ রয়েছে, তাদের কাছে এই টাকাটা তো এখন অনেক। তারা হয়তো বাধ্য হয়ে আপনার ফর্ম ফিল আপ করবে, কিন্তু তারা প্রকৃতপক্ষে চায় না যে এই এই অনুদান তারা নিক, তারা চায় না, কিন্তু বাধ্য হয়ে, কিছু করার নেই, সবার তো পারিবারিক অবস্থা সমান নয়। অবশ্যই চাইবো যাদের প্রয়োজন তারা নিক, কিন্তু আমরা যারা পারবো এটাকে সমর্থন না করে থাকতে, তারা যেন অস্বীকার করে, আমরা প্রত্যাখ্যান করি এই ভাতা নেওয়া। দিদি, নিশ্চয়ই আপনাদের কাছে খবর আছে, আপনারা যেহেতু অনেকেই একসঙ্গে চাকরিচ্যুত হয়েছেন, মানে এই যে 10 মাস বেতন পাননি, নিশ্চয়ই আপনাদের এরকম পরিচিত, মানে আপনাদের যারা একসঙ্গে যারা কাজ করছেন এরকমও আছেন, যারা সত্যি খুব অসহায় হয়ে পড়েছেন, এরকম তারা এখন কি করছেন? আমার খুব জানার খুব কৌতূহল যে যারা এই এতগুলো মাস চাকরি মানে পয়সা পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, তারা সব কী করে সংসার চালাচ্ছেন? মানে এরকম করুণ কিছু ব্যাপার কি উঠে আসছে আপনাদের নজরে? হ্যাঁ, অবশ্যই। যারা দেখুন, মহিলারা আছে আমাদের, চলে যাচ্ছে, আমাদের হাজবেন্ডরা আছেন, চলে যাচ্ছে, কিন্তু যারা বিশেষত পুরুষ একমাত্র আর্নিং মেম্বার, তাদের বাচ্চা আছে বাড়িতে, ছোট ছোট বাচ্চা, বাবা মা, বৃদ্ধ বাবা মা, বিভিন্ন লোকের বিভিন্ন রকম অসুখ আছে,
তারা কেউ ডেলিভারি বয়ের কাজ করছে, কেউ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য জায়গায় চলে গেছে, কেউ দিনমজুর খাটছে। এই সমস্ত খবর কি মুখ্যমন্ত্রী রাখেন? তারা তো যোগ্য ছিল, যোগ্য হয়েও তারা আজকে চাকরি হারিয়েছেন। তারা কোথায় যাবে? তা কি করে তারা পড়াশোনা করবেন, কি করে তারা কাজ করবেন, কি করে সংসারটা, কাজ না করলে সংসার চালাবে কি করে, বাচ্চাদেরকে খাবার জোগাবেন কি করে, আবার পড়াশোনা না করলে তারা পরীক্ষাও দিতে চাকরিও ফেরত পাবেন না। কি করে চলবে এত কিছু একসঙ্গে? তার উপরে দেখুন সরকার জোর করে আমাদের অসম প্রতিযোগিতায় বসাচ্ছে। এই প্রতিযোগিতা কাদের সঙ্গে? না, নতুনদের সাথে। নাম্বার বিভাজন, আমরা যে অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার পাবো, সেখানেও একটা অসমতা। সমস্ত গ্রুপ ডি বলুন, টিচাররা সবাই পেয়েছে 10%, কিন্তু যারা গ্রুপ সি তারা পেল 5%। শিক্ষকরা 9, 10, 11, 12 উভয় পরীক্ষায় বসতে পারছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যেই পেশায় ছিলাম শুধুমাত্র সেটাতেই বসতে পারবো। গ্রুপ সিরা গ্রুপ সিতে এবং ডিরা ডি, মানে অভিজ্ঞতা পাওয়ার ক্ষেত্রে আর কি। উভয় বিষয়ে অভিজ্ঞতা আমরা পাচ্ছি না। সরকার সব দিক থেকেই, আমরা বলতে গেলে নিচু শ্রেণীর কর্মী ছিলাম, আমাদেরকে সরকার প্রথম থেকেই সেখানে নিচুই রেখে দিয়েছে। সরকার চিন্তা ভাবনাও সেই রকম। আর একটা বিষয়, যে যারা চাকরি করছিলেন এসএসসি, তারা তো চাকরিটা কন্টিনিউ করতে পেরেছেন, তারা বেতনও পাচ্ছিলেন, তাদের পরীক্ষার নিয়োগটা মানে পরীক্ষার বিষয়টা অনেকটা আগে হয়ে গেল, কিন্তু আপনাদের কথা তো কার্যত ভুলেই গেছিল মনে হচ্ছে সরকার। আমি তো ভাবছিলাম যে আর পরীক্ষাটা আদৌ নেবে কিনা। এই যে একটা এইরকম মানসিকতা, একবারও কি মুখ্যমন্ত্রীর মনে হয়নি যে এই পরিবারগুলো একদমই বেতন পাচ্ছে না, সুতরাং ওদের নিয়োগটা দ্রুত করতে হবে? এসএসসির তাও তো মানে শিক্ষক শিক্ষিকাদের তাও তো বেতন কন্টিনিউ আছে। মানে এটা কি কোথাও মানে আপনাদের মনে হয় যে কি অমানবিক, কি নির্মমতা, যে একবারে মনে হচ্ছে না যে এই পরিবারগুলো কি করে চলছে? না, ওনার যদি মনে হতো পরিবারগুলো কি করে চলছে, তাহলে উনি প্রথমে যে আমাদের জন্য একটা আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেছিলেন, সেটা উনি সঠিকভাবে ঘোষণা করতেন। উনি ঘোষণা করলেন সেখানে টেন্টেড আনটেন্টেড সবাই পাবে। স্বভাবতই এটা তো সম্ভব না, এটা কোর্ট কেস হয়েছে এবং স্টে হয়ে পড়ে আছে। তাহলে বিকল্প ব্যবস্থা কিছু করা উচিত ছিল না, যে বিকল্প কোনো চাকরির ব্যবস্থা করি, সেটা উনি করলেন না। তাহলে উনি যদি ভাবতেন নিশ্চয়ই কিছু করতেন, কিন্তু বারংবার ওনার মুখে টেন্টেডদের কথাই কিন্তু এসেছে। টেন্টেডরা যাতে পরীক্ষায় বসতে পারে সেটা নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আবার পুনরায় হাইকোর্টে এসেছেন। কিন্তু আজকে আমরা যোগ্য হয়েও যে চাকরি করতে পারছি না, আমাদের পরিবার কি করে চলছে সেটা ভেবে কিন্তু উনি একবারও হাইকোর্টে যাননি। ওই একবারই গেছেন ভাতার জন্য, কিন্তু সেটা স্টে হয়ে পড়ে আছে। ওনাদের তরফ থেকে ওনারা কোনো রকম মানে বক্তব্য রাখেননি, কোর্ট যা বলেছে মেনে নিয়েছেন। একেবারেই। তাহলে দিদি, আপনি তো বলছেন ফর্ম ফিল আপ করবেন না, যে ক্যাম্প শুরু হয়েছে, দিদিমণি কেন এসব করছেন বলুন তো? এত ভাতা ইত্যাদি দেওয়া, আপনার কি মনে হয়? এটা সস্তার ভোটের রাজনীতি, আর কিছুই না। আমরা দেখুন আজকে চাকরি করতাম, কত হাজার টাকা করে পেতাম, সেখানে নাকি আমরা 15,000 টাকার ভাতাভোগীতে পরিণত করতে চাইছেন উনি। শুধু 1500, আমাদেরকে না, 1500, 15,000 না? 1500 টাকার ভাতাভোগী করতে চাইছেন। তাহলে একজনকে যদি আপনি ফ্রেশার্সও ধরেন, একজন ফ্রেশার্স চাকরি পেলেও ন্যূনতম সে 20,000 টাকা মাইনে পাবে। সেখানে যদি তাকে 15,000 টাকা দিয়ে তার মুখটা বন্ধ করে দেওয়া যায়, 1500 তাহলে আবার 1500 1500 টাকা হাজার? দিয়ে 1500 টাকা দিয়ে যদি তার মুখটা বন্ধ করে দেওয়া যায়, তাকে চাকরি না দেওয়া হয়, তাহলে তো ওনার অনেক আর্থিক লাভ। সেই টাকাগুলো ওনাদের চোরেরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবেন। যেভাবে আমাদের চাকরির টাকাটা আমরা পাচ্ছি না এতদিন ধরে, সেভাবে তাদের তাদেরকে চাকরিও দেওয়া হলো না, তাদের স্যালারিও হলো না, 1500 টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখা হলো। এটাই ওনার সস্তার ভোটের রাজনীতি, আর কিছুই নয়। ওকে, অসংখ্য ধন্যবাদ মাধবী হালদার, আপনি ছিলেন, আপনার মতামত রাখলেন, এবং আপনি যে প্রত্যাখ্যান করছেন এটাও শুনে ভালো লাগলো। কিন্তু সবাই হয়তো পারবেন না, এটাও ঠিক। সবার পারিবারিক অবস্থা তো সমান নয়। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যে এই ধরনের ভাতা কালচার বন্ধ হওয়া উচিত। এটা ধ্বংসের একটা বিরাট আর কি, যে একদমই তাই, প্রকৃত উন্নয়ন একদমই না তাই। করে ভাতার রাজনীতি করে এই যে সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। এবং এটাও নিশ্চয় দেখছেন, ভাতার কম্পিটিশন শুরু হয়ে গেছে। এই সরকার এই বলছে, তো অন্যরা বলছে আমরা আরও বেশি দেবো, তারাও পাল্লাই পড়ছে। নাহলে আবার মানুষকে তো মানুষের একটা অংশকে তো বোঝানোও যাচ্ছে না যে ভাতা দিয়ে যে কি সর্বনাশটা করা হচ্ছে, দেনা করে করে ভাতা দেওয়া হচ্ছে, প্রকৃত উন্নয়ন হচ্ছে না। তো একটা অংশের মানুষ বুঝছেন না, তো সেখানে আবার পাল্টা প্রস্তাবও দেওয়া হচ্ছে। তো এই করে করে শেষটা কোথায় আমি জানি না। এখানকার অনেকে বলে থাকেন যে দিদিমণির কথা শুনে নাকি সবাই অন্য রাজ্যে তো ভাতা চালু হচ্ছে। আরে সেটা একটা দিকে যখন বলা হচ্ছে যে দিদিমণির কথা শুনে অন্য রাজ্যেও, মানে দিদিমণির পথে অন্য রাজ্য হাঁটছে, কিন্তু এটা কেন তারা ভাবছেন না যে অন্য রাজ্যেও এই পাল্লায় পড়ে সর্বনাশের পথে তাদেরকে এগোতে হচ্ছে? কারণ ওই যে কম্পিটিশন দেওয়া শুরু হয়েছে, এখন পলিটিক্যাল ব্যাপার, সবাই চাইছেন যে এটা করলে যখন পলিটিক্সে ফায়দা আসছে তো আমরাও করি। টোটাল সমাজ ব্যবস্থাটাকে কার্যত একটা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
জানি না শেষ কোথায় কি আমি বলছিলেন। আমি আরেকটা এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই। আমি আমার বেকার ভাই বোনদের এটাই বলতে চাই যে তোমরা নিজেদের যোগ্যতায় লড়ো, যোগ্যতায় একদিন না একদিন নিশ্চয়ই সাফল্য আসবে, কিন্তু এইভাবে যদি আমরা ভাতাভোগী হতে থাকি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কিছুই রেখে যাব না। অতএব ভাতাভোগী না হয়ে নিজেদের যোগ্যতায় আমাদের লড়াই করা উচিত। ওকে, এবং অসংখ্য ধন্যবাদ। দিদিমণির উদ্দেশ্যে আমার এটাই বক্তব্য, আপনি ভাতাটা আপনার চোর নেতা মন্ত্রীদেরকে দিন, যাতে আমাদের মতো এই গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষের চাকরি না চুরি হয়, এবং আমাদের যে স্বপ্নগুলো উনি চুরি করেছেন না, সেই স্বপ্নগুলো যাতে চুরি না হয়, সেই জন্য আপনি আপনার নেতা মন্ত্রীদের এই ভাতাগুলো দিন, দরকার হলে বেশি পরিমাণে দিন, আরো বেশি, অনেক গুণ বেশি দিন, যাতে আমাদের স্বপ্নগুলো, আমাদের চাকরিগুলো ওনারা না চুরি করেন। ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক শুনলেন, মাধবী হালদার গ্রুপ সির চাকরি করছিলেন, চাকরি হারা হয়েছেন, আবার পরীক্ষাতে বসবেন, জানি না কি দাঁড়াবে ভবিষ্যৎ, চাকরি আদৌ পাবেন কিনা, কিন্তু এই যে ভাতা, বেকার ভাতা, এটাকে উনি কিন্তু প্রত্যাখ্যান করছেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।